সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজল হায়দার। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, অনেকদিন পরে আপনাকে পেলাম। আপনাকে আমাদের অনুষ্ঠানের তরফ থেকে এবং সারা বিশ্বের যে দর্শক শ্রোতারা দেখছেন তাদের তরফ থেকে আপনাকে আমাদের অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো করে জানেন যে একটা যুদ্ধবিরতি চলছিল 2 সপ্তাহ, যেটা শেষ হওয়ার কথা ছিল। তারপরে আবার অনির্দিষ্টকালের জন্য আরেকটা যুদ্ধবিরতির ঘোষণা, মানে এক্সটেনশন করা হয়েছে, লিঙ্গারিং করা হয়েছে যুদ্ধবিরতিটা। এবং এর মধ্যে কিছু ঘটনা ঘটেছে, এটা আতিক ভাই ডিটেলস বলবেন। তার আগে আমি আতিক ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন রেখে যাই। প্রথম সেটা হচ্ছে যে আপনি আলোচনার ব্যাপারে বলবেন কোন পর্যায়ে রয়েছে আলোচনা। তারপরে আরেকটা এই 2 দিনে 48 ঘন্টা একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির আপনার ওমান, পাকিস্তান এবং রাশিয়া সফর। বিশেষ করে রাশিয়া সফর নিয়ে সবার একটু আছে যে ওখানে আসলে কি কথা হলো পুতিনের সাথে। প্লাস হচ্ছে ট্রাম্পের হুমকি দুমকিটা কিছুটা কমে আসছে, আমরা যেটা দেখছি। টোটাল বিষয়টা, যুদ্ধবিরতি, আবার যুদ্ধ হবে কিনা, ইসরায়েলের পরিস্থিতি, আর আরাগাচির যে মুভমেন্ট গুলো, এগুলো আপনি কিভাবে দেখছেন? ট্রাম্প তো ইরানকে একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে 1 মে এর মধ্যে একটা নেগোসিয়েশনে আসতে হবে, কিন্তু এই যুদ্ধবিরতির মেয়াদ সে বৃদ্ধি করলেও শান্তি আলোচনার জন্য কোনো সময়সীমা ঘোষণা করেনি। তবে তারা বলছে যে তারা অবরোধ অব্যাহত রাখবে এবং আলোচনার জন্য কি প্রস্তাব দেয় তার অপেক্ষায় থাকবে যুক্তরাষ্ট্র। আবার একই দিকে সিএনএন কিন্তু জানিয়েছে যে আসলে এই ইরানের দেয়া প্রস্তাব গ্রহণ করার কোনো সম্ভাবনাই নেই। এটা মার্কিন প্রেসিডেন্ট তার জাতীয় প্রতিবেদনটায় বলা হয়, জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সাথে বৈঠকের ফাঁকে ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেছেন। তো আসলে ইরানের যে প্রস্তাবগুলো, এটা তো সেই শুরু থেকে একই প্রস্তাব, সেই 10 দফা প্রস্তাব। তো এইটা আসলে মার্কিনীরা কখনোই গ্রহণ করবে না, এবং যুদ্ধ এই মুহূর্তে হঠাৎ থেমে আছে, কিন্তু হঠাৎ যে কোনো সময় আবার স্পার্কিং করতে পারে। মানে আপনি আশঙ্কাটা করছেন? আশঙ্কা না, এটা হবেই। এটা হবে। মানে এর কোনো, আমেরিকানরা এখন কি করবে? আমেরিকার তো মুখে চুনকালি পড়ে গেছে। এক হলো তার অস্ত্র সেকেলে হয়ে গেছে, সে যুদ্ধ করে। ইরানের মতো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিনীদের কেউ টোকা দিতে পারেনি, সেখানে ইরানিরা তাদের চপেটাঘাত করছে। তো এইটা থেকে তো তাদের আসলে বের হওয়ার কোনো উপায় নেই। এখন কি সে অবরোধ প্রত্যাহার করে চলে যাবে, মানে সরাসরি পরাজয় স্বীকার করে আমি চলে গেলাম, সেই কোনো লক্ষণই নাই। বরঞ্চ মার্কিনীরা কিন্তু তাদের ওই যে আকাশে রিফুয়েলিং করার যে ওয়েল ট্যাঙ্কার, এগুলো ইসরায়েলে এবং আশেপাশের বেসগুলোতে এনে জমা করছে, নতুন নতুন বিমান নিয়ে আসতেছে। রণতরী 3টা আবার নিয়ে আসছে, 3টা রণতরী আবার সেট আপ ঠিক করতেছে। তাদের সব ধরনের যুদ্ধের সব রকম মানে অস্ত্রের, মানে এটা আবার একটা মজার ব্যাপার, আমেরিকা তার সর্বশেষ চেষ্টা হিসাবে এটা করতেছে আমার যেটা ধারণা। এবং সারা পৃথিবীতে তার যেইখানে যত রিজার্ভ আছে অস্ত্রের, সবাই না এখন মিডল ইস্টে নিয়ে আসছে। কিন্তু তার এই যাত্রায় এবার সংখ্যা হইলো, মানে আগের মতোই ইউরোপিয়ান শক্তিগুলো তার সাথে থাকতেছে না এখন। তারপরে 2 হলো যে না থাকলেও আবার যে বুড়ো শয়তান যে ব্রিটিশ, হ্যাঁ ব্রিটিশ কিন্তু মানে ওই থেমে থেমে আর কি শয়তানি তো পুরা করতে পারে না, কারণ তার সেই অস্ত্র গোলা বারুদ সামর্থ্য নাই, অর্থনৈতিক সামর্থ্য নাই। এই জন্য সে আবার বলতেছে যে ইরান কিন্তু বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে পারে না, ইরানের আসলে হরমুজ প্রণালী বন্ধ করা ঠিক না। আবার একই সাথে আপনার ফরাসিরাও কিন্তু, মানে শয়তানরা কিন্তু আসলে বসে নাই। হ্যাঁ, তারা বলতেছে মধ্যপ্রাচ্যে শান্তি আনয়ন করতে হলে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে। আরে বাবা, ইরান যুদ্ধ শুরু করছে যে ইরান ছাড় দিবে? সেটাই কথা। হ্যাঁ, মানে এগুলা হাস্যকর, এদের পশ্চিমাদের কথাবার্তা শুনলে মনে, মানে আসলে হয়েছে কি, তারা দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের মতোই আর কি ক্ষমতা চর্চা করতে করতে তারা ভাবতেছে যে দুনিয়াটাই আমার, আমি যা খুশি বলবো, যা খুশি করব, সবাই তা মেনে নিতে বাধ্য থাকবে। কিন্তু আসলে যে দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে এটা তারা আর বুঝতেই পারতেছে না। মানে আমেরিকা যেদিন ইরানে হামলা করলো এবং ইরান যখন কাউন্টার শুরু করলো 1 সপ্তাহ পরে, হ্যাঁ মার্কিনীদের ঘাঁটিগুলো যখন উড়ায় দেওয়া শুরু করলো, মার্কিনীদের চোখ, সেন্টকমের চোখ যেটা বাহরাইনে তাদের নৌবহরের ঘাঁটি টাটি, এগুলা সব যখন উড়ায় দিল, তখন থেকেই আসলে পৃথিবীর এই ভূ রাজনীতি পুরো পরিবর্তন হয়ে গেছে। এইটা পৃথিবীর মানুষ মানুক আর না মানুক, আপনি যত দিন যাবে এগুলো তত পরিষ্কার হবে। হ্যাঁ, এবং আপনি মধ্যপ্রাচ্যের এই যে দেশগুলোর আমরা যে শাসকদের দেখতে পাচ্ছি, এই রাজতন্ত্র থাকে কিনা, এই ম্যাপ থাকে কিনা, এটা নিয়েও এখন নতুন করে আবার আমাদের দেখতে হবে।
মানে এই ফেব্রুয়ারির 28 তারিখের আগে যে মধ্যপ্রাচ্য আমরা দেখে আসছি, যে গ্লোবালাইজেশন দেখে, এটা সম্পূর্ণ যুদ্ধে 40 দিন পরে সম্পূর্ণ পাল্টে গেছে। তারপরে আবার যেমন মার্কিন আপনার ওয়ার পাওয়ার রেজুলেশন আছে, আগামী 1 মের মধ্যে ট্রাম্পকে এটা কংগ্রেসকে জানাইতে হবে যে সে তার এবং তার সামরিক অভিযানের অনুমোদন নিতে হবে। তো এই আইন অনুযায়ী কংগ্রেসের বিশেষ অনুমতি ছাড়া কোনো সংঘাতপূর্ণ এলাকায় 60 দিনের বেশি আসলে সেনা মোতায়েন রাখতে পারে না, এবং কংগ্রেস অনুমোদন দিলে এরপরে আরো মানে 30 দিনের জন্য সেটা আরো এক্সটেনশন, মানে সব মিলে 90 দিনের বেশি যুদ্ধ করার স্বাভাবিক সিস্টেমে নাই। এবং এই ইতিহাসটা কেন রেজুলেশন পাস হলো আপনি জানেন, একটু দর্শকদের বলেন। আমি যত জানি যে আপনার 65,000 মার্কিন সৈন্য নিহত হয়েছিল ভিয়েতনামে, সেইটা আসলে দেখে তারা এটা একটু হয়তো তখনই 1973 সালে এই আইনটা প্রণীত হয়। এটা ফেডারেল আইন, এটার নাম হলো ওয়ার পাওয়ার্স অ্যাক্ট। হ্যাঁ, এর ফলে বিদেশের মাটিতে যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের একক ক্ষমতাটা খর্ব করা হয়। মানে এর আগে 73 সালের আগে মার্কিন প্রেসিডেন্ট যা খুশি তাই করতে পারতেন, কিন্তু 73 সালে আইসা যখন এই ভিয়েতনামের এই ঘটনায় এই জিনিসটা তাকে একটু সীমিত করে দেওয়া হয়, তার ক্ষমতাটা, যে যা খুশি তাই করতে পারবেন না। এবং এই আইন অনুযায়ী সামরিক পদক্ষেপ গ্রহণের 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে এটা জানাইতে হয় আর কি। তো এই জানানোর পরে এরপরে তিনি সর্বোচ্চ 60 দিন সেনা মোতায়েন রাখতে পারবেন, এবং কংগ্রেস চাইলে আরো 30 দিন সময় বাড়ায় আর কি। তো এর বেশি 3 মাসের মধ্যে সব মিলিয়ে 90 দিন আর কি। তো এর বেশি যদি সেনা মোতায়েন রাখতে হয় তাহলে কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন বা মার্কিন কংগ্রেসে এটার যুদ্ধ ঘোষণা করতে হবে, কারণ এটা একটা ভয়াবহ ব্যাপার। তো এইটা সাধারণত হয় না। যেমন মার্কিন কলোরাডোর ল স্কুলের আইনের সহযোগী অধ্যাপক মারিয়াম জামশিদি, ওনার একটা মত আছে, উনি বলছেন যে 60 দিনের মেয়াদ আরো 30 দিন বাড়াতে হলে প্রেসিডেন্টকে লিখিতভাবে আবেদন করতে হবে, জানাতে হবে পার্লামেন্টকে। হ্যাঁ, এবং সামরিক প্রয়োজনে এটি অপরিহার্য, অন্যথায় 90 দিন পর সেনা সরিয়ে আনতে প্রেসিডেন্ট বাধ্য। তবে তিনি এটাও বলেন যে প্রেসিডেন্টকে এটি মানতে বাধ্য করার আইনি পথ অনেক জটিল। হ্যাঁ, অনেক সময় অনেক সাবেক প্রেসিডেন্টও এই আইনকে অসাংবিধানিক দাবি করে তা মানতে অস্বীকার করেছেন। তো ট্রাম্প তো আরো বেশি মানে গাউরা টাইপের, তো সে এটা মানে কিনা, এগুলা কাগজে কলমে আইন আছে। এখন ট্রাম্প তো কোনো কাগজে কলমের কোনো আইনই কোনো কিছু মানতেছে না। এবং এই যে ট্রাম্প যদি আপনার ধরেন পার্লামেন্টে এটা চায়ও, এইটা এর আগেও দেখা গেছে উনি যে তার যুদ্ধ সীমিত করার একটা দ্বিপক্ষীয় প্রচেষ্টায় রিপাবলিকান এবং ডেমোক্রেট, উনি 52-47 ভোটে কিন্তু উতরে গেছে। তো সেখানে যেহেতু উনি ওইটা তো উতরে গেছেন, তো এইবারও উতরাবেন না এরকম তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, উতরাবেনি, এবং জিউস লবি তো তার পেছনে আছে। হ্যাঁ, যদিও মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং অন্যরাও এটা মনে করতেছেন যে আমরা অবস্থার পরিবর্তন করবো, বললো যে আমরা আগে ভোট দিচ্ছি তার পক্ষে, কিন্তু এইবার 60 দিনের বিষয়ে আসলে আমরা তার বিরুদ্ধে যাব। এখন এটা সামনে আসলে দেখা যাক কি দাঁড়ায়। আচ্ছা, আপনি একটু যে আরাগাচির সফর, 3 দেশের সফর নিয়ে একটু। আব্বাস আরাকচি তো ধরেন মানে মার্কিনীদেরকে তো উনি মানে কয়বার যে পানিতে ডুবাইলেন আর উঠাইলেন এই সফর দিয়া। ফার্স্টে আমেরিকানরা মনে করছে যে আরাকচি বুঝি পাকিস্তানে গিয়ে আমেরিকানদেরকে আসতে বলবে, এই জন্য আমেরিকানরা করছে কি, পাকিস্তানের খুব কাছাকাছি ওদের কোনো ঘাঁটি টাটিতে ওদের ভাইস প্রেসিডেন্ট এবং অন্য টিমের লোকদের আগেই পাঠায় রাখছে। কিন্তু আরাকচি পাকিস্তানে আইসা কখনোই বলেন না আমি আমেরিকানদের সাথে আলাপ করবো নি, তার পাকিস্তানি কাউন্টার পার্টদের সাথে তার ওই স্বাভাবিক বক্তব্য দিছে, এবং যে সেই আগের যে 10 দফা সেইটাই পুনরায় দিছে, এবং আরো হয়তো কিছু টুকটাক কথাবার্তা বলছে, কিন্তু ওই 10 দফার বাইরে সে গেল না। তো স্বাভাবিকভাবে পাকিস্তানি কাউন্টার পার্টও বুঝে গেছে যে কি হবে। এরপরে আরাকচি ওইখান থেকে চলে আসছেন ওমানে, ওমান থেকে আবার পাকিস্তানিরা হয়তো আবার বলছে যে আমেরিকানরাই বলছে, বললে আবার উনি এখন চলে গেছেন রাশিয়া। আচ্ছা, তো মজার ব্যাপার হলো পাকিস্তান যে মোটামুটি আলোচনায় ফেল মারছে এটা বোঝাই যাচ্ছে, কারণ পাকিস্তানের ইসলামাবাদ আর লাহোরের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল যে আমেরিকানদেরকে উপলক্ষ করে বা ইরানি আলোচকদের উপর, সেই নিরাপত্তা ব্যবস্থা তারা এখন শিথিল করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে হইলো এটা বোঝায় পাকিস্তান সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমরা আর কিন্তু আর আগাতে পারছি না। আবার 2, আরাকচি ওইখান থেকে চলে গেছেন আপনার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে, আপনার পুতিনের সাথে। তো পুতিন কিন্তু মজার কথাই বলছেন, মানে পুতিনরা যেটা আগেও বলছেন যে তিনি আরাকচি যেটা করছেন যে ইরানের যে এখন সর্বোচ্চ নেতা, ওনার বাণী পৌঁছে দিয়েছেন পুতিনের কাছে এবং তার সাথে বৈঠক করেছেন। তো আসলে ইরান আর রাশিয়ার সাথে তো আগেই একটা কৌশলগত চুক্তি আছে তাদের। তো সেই চুক্তির আওতায় ইসরায়েলি হামলার পরে তো রাশিয়ার সাথে ওদের আরো ভালো যোগাযোগ
কমিউনিকেশন রেডি হয়েছে, কারণ যেহেতু একই ব্লকের দেশ, তারা মার্কিন বিরোধী ব্লক, এবং তারা সমন্বয় করেই আসলে রাশিয়ানরাও কিছু তথ্য দিচ্ছে, কিছু নিচ্ছে। কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়া হলো ইরানের ব্যাপক সহায়তা নিচ্ছে। তো স্বাভাবিকভাবে এখন যখন আমেরিকা ইসরায়েলের সাথে রাখছে, যদিও ইসরায়েলে প্রায় 10 লাখের মতো রাশিয়ান নাগরিক থাকে, এই কারণে রাশিয়া অনেক সময় ইসরায়েলের ক্ষেত্রে একটু কিন্তু পিছুটান দেয়। হ্যাঁ, তো এইবার আর কিন্তু আমেরিকার ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি তারা। হ্যাঁ, আমেরিকার ক্ষেত্রে ছাড় দেয় না, এবং হয়তো রাশিয়ান স্যাটেলাইটের সহায়তা নিচ্ছে, রাশিয়ান কিছু কৌশলগত অস্ত্র হয়তো ইরান হাতে পাইছে। এগুলো তো আর কোনোদিন প্রকাশ্যে আসে না, যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করে তখন টের পাওয়া যায় কি আসলো কি দিল। আচ্ছা, ওনাদের মাঝখানে খুব কূটনীতিক কথাবার্তা হয়েছে। আমরা জানি যে সাধারণ কথাবার্তার সাথে কূটনীতিক কথাবার্তার ডাইমেনশন থাকে আলাদা, ইঙ্গিত থাকে আলাদা। আমি একটা লাইন পড়ছি, এটা আপনি একটু দর্শকদের জানান। পুতিন জানিয়েছেন ইরান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর স্বার্থে রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে। এই সম্ভাব্য সবকিছু করবে, এটা একটু রাশিয়া তো আসলে বেসিক্যালি প্রকাশ্যে যেটা বলছে যে তারা কূটনীতির জন্য চেষ্টা করবে, এবং তিনি রাশিয়ার পুতিন যেটা বলছে যে আমি আসলে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা পেয়েছি, এবং জনগণের সাহস এবং বীরত্বের সাথে লড়ছে ইরানের, এইটারও সে প্রশংসা করছে, এবং সে এই অঞ্চলের শান্তি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। এইটা আসলে কূটনৈতিক তৎপরতার কথাই উনি বেসিক্যালি বোঝাচ্ছে প্রকাশ্যে। আর গোপনে ইরানের সাথে তাদের যে চুক্তি আছে, কৌশলগত চুক্তি এবং সহযোগিতা, এগুলো তো সে করবেই। এবং আপনি স্বাভাবিকভাবে আপনি শত্রু বন্ধু, স্বাভাবিক। যদি ধরেন ইরানের সাথে তার আগের বন্ধুত্ব না থাকে, এখন তোর শত্রু, আমেরিকার শত্রু, তো তাহলে রাশিয়ার তো অবশ্যই বন্ধু। তো সেই বন্ধু হিসেবে হয়তো ইসরায়েলে হামলার ব্যাপারে ইরানিদেরকে তারা বলবে যে ঠিক আছে, ওইখানে একটু আমাদের কথা মতো চললো, কিন্তু আমেরিকার অন্য ঘাটিতে মাইরা ফাটায় ফেলে। তো সেটা তো ইরান এখন প্রকাশ্যেই বলছে। বাকের কালিবাফ যে ইরানের স্পিকার, উনিও কিন্তু বলছে যে আমরা কিন্তু ওয়াশিংটনের বিরুদ্ধে আমাদের কার্ড খেলবো, অনেক কার্ডই আমাদের হাতে আছে, আমরা অনেক কার্ড খেলি না। এবং একটা কথা প্রকাশ্যে বলছে, এইবারের হামলা হবে সর্বগ্রাসী, যে মার্কিনীরা যদি আক্রমণ করে তার কাউন্টার আক্রমণে কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের যত কোম্পানি আছে, মানে মধ্যপ্রাচ্য, সৌদি, কাতার, কুয়েত, হ্যাঁ, কোনোটাতে আর ছাড় দিবে না। তো এই ছাড় দিবে না মানে তো এই যুদ্ধ একটা ভয়াবহ মাত্রার দিকে আগাবে। আচ্ছা, আর আতিক ভাই, আমরা একটু কমেন্ট সেকশনে যাব। তার আগে একটা তথ্য বের হয়েছে গত 2 দিন প্রচন্ডভাবে। আমরা জানতাম যে ইরানের এয়ারফোর্স রয়েছে, এবং এয়ারফোর্সে পুরাতন বিমান, কিন্তু তারা অনেক উন্নত করেছে বিমানগুলো, বিশেষ করে F5 বা মিরাজ 29। আমরা অনেক সময় দেখতাম যে কুয়েতে বিশেষ করে যে হামলাটা হয়েছিল, সেখানে আমরা জানতাম যে আপনার ক্যামিকাজে ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাতে। কিন্তু একটা তথ্য সামনে আসছে, ভয়াবহ তথ্য, এটা পশ্চিমাদের জন্য, বিশেষ করে ওয়াশিংটনের জন্য, যে F5 দিয়ে উন্নত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আপনার কুয়েতে সেই ঘাঁটিতে আক্রমণ চালিয়ে F5 নিরাপদে ইরানে পৌঁছেছে। এটা একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, কমেন্ট সেকশনে আজকে প্রথম যিনি আমাদের দর্শক শ্রোতা, উনি হচ্ছেন জুয়েল। উনি বলছেন ভালোবাসা মানুষটি আহমেদ আতিক ভাই, লন্ডন থেকে নিয়মিত দেখি আপনার অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। হোসনারা লিখছেন বাংলাদেশ থেকে দেখছি, কক্সবাজার টেকনাফ উপজেলা থেকে কয়েকদিন থেকে দেখতে পাচ্ছিলাম, এখন আবার দেখবো। ধন্যবাদ, আপনি আবার রিজয়েন করেছেন। এমবি ইব্রাহিম আমাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, আপনাকে শুভেচ্ছা। মুমিন আমাদেরকে মালয়েশিয়াতে দেখছেন, ধন্যবাদ আপনাকে। এমডি বাবুল আমাদের শুভেচ্ছা পাঠিয়েছেন, ধন্যবাদ। আতিক ভাই, যেটা বলছিলাম যে আসলে একটা যুদ্ধ, বড় যুদ্ধ শেষ হলে 40 দিন কম সময় নয় এই যুগে, কারণ অনেক ধরনের আমরা অস্ত্রের সমারোহ দেখেছি, প্রকাশ্যে দেখেছি, অপ্রকাশ্যে দেখেছি, এবং সবসময় বলা হতো যে ইরানের আকাশ বলে কিছু নাই তেমন পুরাতন আমলে। কিন্তু সেখানে কিছু, বিশেষ করে সিএনএন এর যে তথ্যটা এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের কিছু সহজ সংজ্ঞা তারা প্রয়োগ করেছে ইরানের সায়েন্টিস্টরা, এবং পাইলটদের দক্ষতার কারণে। আগে আমরা দেখতাম যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে বড় বড় একটা ডগ ফাইট হতো বিভিন্ন, কিন্তু ডগ ফাইটে তখন পাইলটের দক্ষতাই কিন্তু প্রধান, এবং বলা হচ্ছে যে এটা এমন নিচের দিকে গেছে যে রাডার ধরতে পারে নাই। এই আপনি বারবার বলে আসছেন বিমান আছে, বিমানে এই হবে, তা এটা প্রমাণ সামনে এসে বললো আর কি। মানে এইটা হলো, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাংলাদেশে আমাদের এক বন্ধুর কাছ থেকে দিন শুনেছিলাম, মানে সে কইলো যে ভিলেজ পলিটিক্স বাংলাদেশে একটা কথা আছে, শহর, ঢাকা শহরের মানুষরা যদি এনে ভিলেজ পলিটিক্স প্রয়োগ করা হয়, সে বুঝতে পারবে না ঘটনাটা কি, সে ধরা খেয়ে যাবে। আবার ঠিক গ্রামের মানুষের গিয়ে যদি আপনি সিটি পলিটিক্স ইম্পোজ করেন, সেও ধাবাচাকা খেয়ে যাবে। তো ঠিক ইরানের সাথে যে মার্কিনীদের ইসরায়েলিদের যুদ্ধটা হলো এরকম,
আমেরিকানরা নিয়ে আসছে পৃথিবীর সর্বশেষ প্রযুক্তির লেটেস্ট স্যাটেলাইট নির্ভর এই সেই ধনপুন, আর ইরানিরা সেই বাচ্চাদের খেলনা ড্রোন দিয়ে একটু ড্রোন ডেভেলপ করছে। সেই ড্রোন গুলারই এমন ভাবে তারা সেট করছে যে এই যখন সোয়ার্ম বলে আর কি, ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো, এই ছোট ছোট ড্রোন যখন আসতেছে আমেরিকানদের এই কোটি কোটি ডলারের জিনিসপত্র সব নষ্ট। এবং দেখা গেছে ইরানের $50,000 একটা ড্রোন ফালানোর জন্য আমেরিকানদের $1.5 কোটি বা $15 লাখ, $20 লাখ এরকম। তো এইটাই তো একটা যুদ্ধ, এটাই তো ইকোনমিক যুদ্ধ। আপনি আমার $50,000 আমি খরচ করতেছি, আর বিনিময়ে আপনি $15 লাখ, $20 লাখ, $1 কোটি, $1.5 কোটি খরচ করে ফেলতেছেন। তো এটাই তো যে সিটি পলিটিক্স আর ভিলেজ পলিটিক্স এর মতো। তারপরে আরেকটা হলো যে ইরানিরা হলো কয়েক হাজার বছরের সভ্য জাতি। তো তারা করে কি, বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক কিন্তু তারা পর্যবেক্ষণে রাখতে থাকে যুদ্ধের কৌশল। আপনি খুব আধুনিক কৌশল নিয়ে আসছেন, সে করছে কি যুদ্ধের প্রচলিত একটা খুব প্রাচীন কৌশল আপনার এই আধুনিকতার বিরুদ্ধে প্রয়োগ করে দিচ্ছে, আপনি ধরা খায় বসে আছেন। ঠিক যেমন আপনার লেবাননের প্রতিরোধ যোদ্ধা বা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদেরকে ইরানিরা কিন্তু যুদ্ধ কৌশল শিখাই দিচ্ছে, আইনের ট্রেনিং। কি শিখাইছে? আমাদের এই যে স্যানিটারি লাইনের যে প্লাস্টিক পাইপ, এইসব পাইপ দিয়ে তারা ড্রোন বানাইতেছে, এইসব পাইপ দিয়ে মিসাইল বানাইতেছে। লোহা ঢোকা নিষেধ, লোহা ঢোকা নিষেধ, তো ঠিক আছে, যেটা ঢোকা আদেশ আছে ওইটা দিয়ে আমি সাইজ করব। তো অবস্থাটা এরকম যে এই কারণেই, এবং পাশ্চাত্য সবসময় তারা বলে থাকে যে তারা জ্ঞান বিজ্ঞানের সর্বোন্নত, এটা ঠিক হয়তো কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এইটার বিরুদ্ধে যে ইরানিরা সক্ষম বা পৃথিবীর অন্য জাতিগুলা যে সক্ষম, এটা কিন্তু একেবারে মিথ্যা না, সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে। হ্যাঁ, তো আপনি লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দেখেন, আবার আরেকটা প্রায় 40 বছর পরে তাদের শহীদি ব্রিগেড ওইটা অ্যাক্টিভ করছে। তো এই শহীদি ব্রিগেড হলো তারা 1980-র সময় যখন ইসরায়েল ওই যে সেবা ফার্ম বা সাউথ লেবাননের কিছু, তখনও এটা প্রয়োগ করে ইসরায়েলিদেরকে ওইখান থেকে সরে যেতে বাধ্য করছিল। তো এরা এখন এটা দিয়ে প্রয়োগ করবে, মানে যে সুইসাইড স্কোয়াড টাইপের। আচ্ছা, মানে ভয়ানক একটা, তারা এখন এটা প্রয়োগ করবে একটা ভয়ানক শক্তিশালী বিষয় হিসেবে, এবং তারা আশা করতেছে এর মাধ্যমে তারা ইসরায়েলিদের তাদের দখলীকৃত এলাকা থেকে উচ্ছেদ করতে সমর্থ হবে এবং তারা বিজয় ছিনিয়ে আনবে। তো এখন সামনে এটা তো আমাদের দেখা যায়। এবং আরেকটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এটাও একটা সিম্বলিক, যে সৌদি আরব কিন্তু এখন এই আমেরিকান ব্লক বা ওই জিনিসের সাথে নাই, এবং তারা কিন্তু সাইডলাইনে সরে আসতেছে। এবং সৌদি আরব দেখেন গত পরশুদিন থেকে ইরানি হাজি যাওয়া শুরু করছে হজে। ইরানি হাজিদেরকে বিশেষভাবে এয়ারপোর্টে এই ফুলের মুকুট দিয়ে স্বাগত জানাচ্ছে, মহিলাদের এবং পুরুষদেরকে, পুরুষ লোকজন। তো এইটা কিন্তু একটা সিম্বলিক হইলেও খুব মিন করে যে সৌদি আরব অন্যদের সাথে নাই, এবং ভাই আমি ঝামেলার মধ্যে নাই, আমি আপনাদের সাথে আছি, সুসম্পর্ক চাই। এটা যতভাবে প্রমাণ করা যায় সে চেষ্টা করতেছে। তো এইটাও কিন্তু যে এই অঞ্চলের রাজনীতিতে ঘুরে গেছে, এটা তার একটা অন্যতম প্রমাণ। আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। আপনি জানেন যে 80 সালের পর থেকে 79-তে তো ইসলামিক রেভলিউশন হলো, তারপর থেকেই আপনার নিষেধাজ্ঞা বেড়া জেলে ইরান শেষ। মানে আপনি ছোট্ট দেশ, নিষেধাজ্ঞা নেই, কিন্তু সে অনেক উন্নত করতে পারে। এই 40 বছর ধরে বা আরো বেশি সময় ধরে যে যুগের পর যুগ নিষেধাজ্ঞা যদি না থাকতো, এটা হাইপোথেটিক্যাল, ইকোনমিক্যালি এবং এই যে সামরিক দিক থেকে ইরান কোন পর্যায়ে থাকতো? এখনই তাদেরকে চতুর্থ শক্তি বলা হচ্ছে। আচ্ছা, যদি এমবার্গো না থাকতো, যেমন আপনি ইরানিদেরকে রেজা শাহ পাহলভির সময়, ইরানের বিপ্লবের পূর্বে বলা হয়তো যে তার ভয়ে মধ্যপ্রাচ্যের কোন দেশ কোন শব্দ করতো না, মিশর পর্যন্ত। কি, কারো যদি একটা চুল বলা হয় যে চুল যদি দ্বারা হইতো, পাহলভি ওইটাও কেচি দিয়ে কেটে দিতেন। তার মানে ইরানের যে তখনকারও যে শৌর্যবীর্য, এবং তখন রেজা শাহ পাহলভির 2টা প্রাসাদ এবং তার রানীদের প্রহরা দেওয়ার জন্য 10,000 ইসরায়েলি সৈন্য ইরানে অবস্থান করত। তো তখন কিন্তু আমেরিকান এই যে F-5 বিমান টিমান সর্বাধুনিক ছিল তখন। হ্যাঁ, তখন এটা সর্বাধুনিক, এবং এগুলা তখন আমেরিকা এখন যেমন ইসরায়েলকে সরবরাহ করে, তখন আসলে এগুলো ইরানকে সরবরাহ করতো পুরা মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য। তো যখন পাহলভি সরে গেল, বিপ্লবীরা আসলো, তো স্বাভাবিকভাবে এরা সব ক্ষেত্রেই বিপ্লব নিয়ে আসছে। তো আপনি যদি তাদেরকে এই এমবার্গো গুলা না দিতেন, এটা কোথায় যে চলে যেত এটা কেউ চিন্তাও করতে পারে না। এবং আজকের মধ্যপ্রাচ্য এগুলা হিসাবের বাইরে। এবং আপনি আরেকটা খেয়াল করবেন, এই যে এই ফলে মানে কতটা প্রভাব ফেলছে। বাহরাইনে শুধু ইরানের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে 69 ব্যক্তিও তাদের পরিবারের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে বাহরাইন। তো এগুলো তো আছেই। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে এমবার্গোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কিন্তু গতকাল বলছে যে হ্যাঁ, মানে এতদিন কিন্তু তারা এই ধরনের কথা বলতো না, যে ইরানের মানবাধিকার পরিস্থিতি কি আছে আমরা যদি দেখি যে ভালো, তাহলে আমরা তাদের এমবার্গো গুলা প্রত্যাহার করে নিব। মানে এতদিন কিন্তু এই কথাটুকুও বলতো না। ইরানিরা বরং এর পাল্টা বলছে যে আমাদের মানবাধিকার কি আছে না আছে ওটি নিয়ে তোমরা চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, তোমাদের অবস্থা নিয়ে তোমরা চিন্তা করো, কারণ তোমাদেরই মেরুদণ্ড নাই।
তো এই অবস্থায় আর কি এখন মধ্যপ্রাচ্য এসেছে। এবং এই যে আপনি তো একটা কথা বারবার বলেন বা বিশেষজ্ঞরা বলে থাকে যে আরব আমিরাতকে বলা হয় ইউএই কে বলা হয় Second সেকেন্ড ইসরায়েল, এবং Israel। তার প্রমাণ গতকালকে একটা রিপোর্টে পশ্চিম একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে আসছে যে যুদ্ধ চলাকালীন সময়ে আরব আমিরাতের প্রেসিডেন্ট ফোন করেছিলেন আপনার নেতানিয়াহুকে, সঙ্গে সঙ্গে সে তার আয়রন ডোম ওখানে, হ্যাঁ, ইসরায়েলি আয়রন ড্রোম, যেটা ইসরায়েলি ব্যর্থ, সেইটা এখন আপনি আরব আমিরাতে দিলেই কি আর না দিলে ওখানে তারা, বরং এই আয়রন ড্রোম আসার কারণে আরব আমিরাত যতটুকু একটু কম হামলার শিকার হচ্ছিল, এখন এটা হামলার পরিমাণ ইরানিরা আরো বাড়াবে। সেটাই। তো আতিক ভাই আপনাকে তো সর্বশেষ কিছু থাকলে বলেন, তারপর আমরা। আর ওই যে এটাই যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে মানে ট্রাম্প আসলে কিভাবে যুদ্ধ থেকে বেরিয়ে যাবে এই রাস্তা খোঁজার জন্য, যেমন কয়েকদিন আগে তারই এক মন্ত্রী বলছে যে দেখবেন গোলাগুলির একটা আতঙ্কজনক ঘটনা ঘটবে, বিশেষ ঘটনা ঘটবে, সেইটাই তার মানে ট্রাম্প এখন পাতানো ঘটনা দিয়ে এটা থেকে বেরিয়ে যাচ্ছে। সাংবাদিকদের সাথে তার যে ডিনার, সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে, এবং দু একদিনের মধ্যে সে আবার নিউ ইয়র্ক টাইমস যেহেতু যুদ্ধের কিছু খবরাখবর প্রকাশ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের বিষয়টাও তারা তুলে ধরে, হ্যাঁ, তখন এই জন্য ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস এর উপরও এক হাত নিছেন যে এরা ভুয়া তথ্য দেয়, মিথ্যা তথ্য দেয়। হ্যাঁ, তো মার্কিন সমাজেও কিন্তু মার্কিনের যে পরাজিত হয়েছে এটা এখন দৃশ্যমান। তাহলে আমরা যদি বলে থাকি যে এখন যে একটা আপনার যুদ্ধবিরতি চলছে, তারপর সামনে 1 মের একটা ডেডলাইন আছে, 1 মে তার কয়েকদিন পরে, সবকিছু মিলে আপনি বলছেন আবার যে কোনো মুহূর্তে এটা ছাইচাপা দেওয়া, যে কোনো মুহূর্তে ছাইচাপা, মানে আমেরিকানরা তো আপনার তাদের সব ওদের যত যা যন্ত্রাংশ, ওয়ার ওয়েপন্স আছে সবকিছু তারা এখন নিয়ে আসতেছে, এখন আর কোনো কিছু তারা ফালায় রাখতেছে না, চারদিকে যা আছে সব মিডল ইস্টে নিয়ে আসতেছে, ইসরায়েলে কিংবা গ্রিসে কিংবা টার্কিতে কিংবা অন্য কোনো দেশে আশেপাশের, যেখান থেকে তারা সহজে এগুলা প্রয়োগ করতে পারবে। তো তারা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে খেলতেছে, মানে তারা যা সময় ক্ষেপণ করতেছে আরো বেশি অস্ত্র কিভাবে এই এলাকায়, মানে আপনার কথা মতো শেষ মরণ কামড়টা দেওয়ার জন্য, কিন্তু এখানে ইরানও পাল্টা হামলা, এবং এর মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পতন নিশ্চিত করবে ট্রাম্পের হাতে, কোনো সন্দেহ নেই। আচ্ছা সুপ্রিয় দর্শক, আজকের বিশ্ব আলোচনার অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো এটা আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বিজ্ঞাপন বা প্রমোশন বা আপনার কোনো বিজ্ঞাপন দিতে চান বা কোনো প্রমোট করতে চান আপনাদের কোনো প্রোডাক্ট, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন সেই প্রান্তের নামটা আমাদের লিখে দেবেন। আর জিও পলিটিক্যাল ব্যাপারে কোনো বিষয় জানতে চাইলে স্পেসিফিক সেই বিষয়টা আমাদের কমেন্টে জানাবেন, আমি আতিক ভাই সহ সেটা নিয়ে আলোচনা করব। এই বলে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে আতিক ভাইয়ের সাথেই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।